এমসিকিউ ট্রিক্স যা তুমিও ফলো করলে তুমিও হতে পারবে কম্পিটিটিভ এক্সামের টপার। আর এই 5টা ট্রিক্সই প্রত্যেকটাই সায়েন্টিফিক রিসার্চ বেসড, এর সাথে সাথে সম্পূর্ণভাবে আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে তোমাদেরকে বলবো। দেখো ভাই, যেসব ভাই বোনেরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ধরো 100তে পরীক্ষা হয়েছে, যারা টপারও হয় না তারাও গ্যারান্টি দিয়ে বলতে পারে না ভাই আমার 100টা প্রশ্নই কমন এসেছে, ভাই আমি 100টাই সঠিক করে এসেছি। যদি ভাই কেউ বলে সে ডাহা মিথ্যা কথা বলছে। তারাও না যে প্রশ্নগুলো পারলো, যেগুলো পারে না সেগুলো তারা তুক্কা লাগায়, আন্দাজে সঠিক উত্তর করার চেষ্টা করে, আর এই 5টা ট্রিক্স ফলো করে। তুমি যদি চাও ভালো স্কোর করতে, তোমাকেও এই 5টা ট্রিক্স ফলো করতে হবে। मुझे समझ में नहीं आ रहा है कि कौन सब्जेक्ट का है, उस पे तुक्का नहीं लगा। मेरी जनरल सलाह ये है कि तुक्का जम के लगा। तुक्का लगाने में बिल्कुल सोचने की जरूरत। আমরা জানবো 5টি এমসিকিউ করার মূল ট্রিক্স, যার ফলে তুমি আন্দাজে এমসিকিউ করার যে মূল মন্ত্র সেটা তোমার হাতে চলে আসবে। প্রথম টেকনিক হচ্ছে লেভেল অফ কোয়েশ্চেন। ব্যাপারটা কি ম্যাডাম? দেখো 3 ধরনের লেভেলের প্রশ্ন হয়। কি ধরনের লেভেল ম্যাডাম? দেখো প্রথম লেভেল হয় ভাই খুব কঠিন লেভেলের প্রশ্ন, বহুত হার্ড এসেছে। আরেকটা লেভেল হয় খুব সহজ এসেছে প্রশ্ন। আরেকটা লেভেল হয় খুব কঠিনও না সহজও না, মধ্যম, বা যাকে আমরা মিডিয়াম কোয়েশ্চেন বলে থাকি। প্রশ্ন লেভেল সাধারণত এই 3টে লেভেলের মধ্যেই ঘোরাফেরা করে। আমরা পরীক্ষা কততে দিই? আমরা 100তে পরীক্ষা দিই। সময় কত থাকে আমাদের? 90 মিনিট সময় দেয়। এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। এর পরের পয়েন্টে কাজে লাগবে। পরের পয়েন্টটা হচ্ছে টাইপ অফ কোয়েশ্চেন। কিরকম টাইপের কোয়েশ্চেন আসে? দেখো এই যে 100 নম্বরের পরীক্ষা হয় না, যেখানে সময় 90 মিনিট দিচ্ছে, ভালো করে বুঝবে। ধরো তোমার পুরো সিলেবাস খুব ভালো করে পড়া, খুব সিলেবাস ভালো করে পড়েছো, তারপরেও যারা এক্সামিনার থাকে তারা ঠিক এরকম প্রশ্ন দেয় 50 থেকে 60টা প্রশ্ন, যে 50 থেকে 60টা প্রশ্ন যারা পড়াশুনো করবে, যারা সিলেবাস A to Z পড়েছে একবার, তারা উত্তর সঠিক করতে পারবে। তার মানে 100টা প্রশ্নের মধ্যে 50 থেকে 60টা প্রশ্ন ভাই পারা যায়। এরপরে কিছু কিছু ক্ষেত্রে 50, কিছু কিছু ক্ষেত্রে 60। আচ্ছা, তাহলে 100-র মধ্যে 50 বা 60 নম্বর চলে গেল। হাতে কত রয়েছে? হাতে তুমি ধরে রাখো 40 থেকে 50টা প্রশ্ন তোমাকে এরকম দেবে। কি বললাম? 40 থেকে 50 না, এখানে আরো একটু কমিয়ে দিই, 40 থেকে 30টা প্রশ্ন। 40 থেকে 30টা প্রশ্ন তোমাকে এরকম প্রশ্ন দেবে যে প্রশ্ন দেখলে তোমার মনে হবে আচ্ছা প্রশ্নটা কোথাও দেখেছি, আচ্ছা প্রশ্নটা যেন আমি পারতাম কিন্তু আমি পারছি না, এ বাবা প্রশ্নটা যেন কি হতো। এই রকম ধরনের যে প্রশ্ন তোমাকে কনফিউশন ক্রিয়েট করবে, যেই ধরতে যাচ্ছ ধরতে পারছো না, অপশানগুলো সব গায়ে কিছুই বুঝতে পারছো না, এরকম প্রশ্ন তোমার এতগুলো হয়ে থাকে। আর বাদবাকি 20 অথবা 10টা প্রশ্ন তুমি এরকম পাবে যে প্রশ্নগুলো তুমি চাইলেও করতে পারবে না, ইচ্ছা করে এরকম প্রশ্ন দেওয়া হয়। আর পারলেও 1% ছেলে মেয়ের উত্তর দিতে পারে, তবে সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারে না। তাহলে এই 100 নাম্বারটাকে কিভাবে এক্সামিনাররা ভাগ করে আশা করি তুমি বুঝতে পারছো। এবার তোমার কি কর্তব্য হবে বলো তো? এই যে 90 মিনিট তোমাকে সময় বা সুযোগ দিচ্ছে, এই 90 মিনিটটাকেও তুমি ভাগ করে দাও। যে প্রশ্নগুলো তুমি দেখা মাত্র করতে পারবে, মানে 50 থেকে 60টা প্রশ্ন, কোনো প্রশ্নের ক্ষেত্রে 50টা প্রশ্ন পারছো, কোনো প্রশ্নপত্রের ক্ষেত্রে 60টাই পারছো, সেখানে ভাই তুমি 90 মিনিটকে ভাগ করে দাও। 90 মিনিটের মধ্যে 30 মিনিট মানে আধ ঘন্টা এমন প্রশ্ন করো যেগুলো দেখা মাত্রই তুমি সঠিক উত্তর করতে পারছো। আরে তুমি যে মানে দেখা, তুমি যে মানে চাহা, মানে এক দেখাতেই ওই প্রশ্ন তোমার জন্যই রাখা। 30 মিনিটের মধ্যে ভাই এগুলো তুমি শেষ করে দাও। আর বাদবাকি 40 মিনিটকে তুমি কাজে লাগাও। কত মিনিট? 40 মিনিট। বা তুমি এখানে 50 মিনিটকেই নিয়ে নাও না, 50 মিনিটকে তুমি কাজে লাগাও এই যে প্রশ্নগুলো যেগুলো পেরেও পারছো না, ইচ্ছা করে তোমাকে ভর্কি খাওয়ানোর চেষ্টা করছে, সেই প্রশ্নগুলোর জন্য তুমি 50 মিনিট টাইম রাখো। তাহলে এখানে কত হলো? এখানে তোমার 80 মিনিট হয়ে গেল। হাতে আর 10 মিনিট রয়েছে। সেই 10 মিনিট সময়ের মধ্যে তুমি কি করবে জানো? এই যে প্রশ্নগুলো কেউ পারবে না সেই প্রশ্নগুলো করার চেষ্টা করো।
তাহলে তুমি তোমার 90 মিনিট সময়টাকেও ভাগ করে দিলে, আর তুমিও জেনে গেলে এই 100টা প্রশ্নের মধ্যে কি ধরনের প্রশ্ন আমার কাছে আসতে চলেছে। এবার দেখো, এই যে 50 থেকে 60টা প্রশ্ন ভাই, এই প্রশ্ন তো সবাই পেরে যাচ্ছ, তো এই প্রশ্ন নিয়ে তো আলোচনার কোনো বিষয় নেই। ট্রিক্স কাজে লাগবে কোন জায়গায়? ট্রিক্স কাজে লাগবে এই দুটোর ক্ষেত্রে, যে প্রশ্নগুলোর উত্তর তুমি একদমই জানো না, আর আরেক ক্ষেত্রে যে প্রশ্নগুলোর উত্তর তুমি পেরেও পারছো না, মনে করেও করার চেষ্টা বা করতে পারছো না। সেক্ষেত্রে আমরা কি করব? চলো শুরু করা যাক আমাদের ট্রিক্স। দেখো, নেভার ফলো দ্য সিকোয়েন্স। বলা হচ্ছে তোমাকে তোমার সিকোয়েন্সটাকে ফলো না করতে, মানে বলা হচ্ছে পর পর করে প্রশ্নের উত্তরগুলো না করতে। বিভিন্ন এক্সামিনাররা বহুত চালাক হয়, ওরা কি করে জানো? প্রথম দিকের প্রশ্নগুলো এই রকম টাইপের প্রশ্ন দেয় যাতে তোমার মনোবলকে প্রথম দিকেই ভেঙে দেবে 10টা প্রশ্নের মধ্যে দিয়ে, তোমাকে এমন বুঝিয়ে দেবে এবং তোমার মেন্টাল সিচুয়েশন এরকম হয়ে যাবে পরীক্ষার হলে, এতটা চাপ লাগবে, এতটা ফ্রাস্ট্রেটেড মনে হবে, ধর ব্যাং আমি তো কিছুই পারছি না, তাহলে আমি কি পারবো না? প্রথমেই মনোবল তোমাকে ভেঙে দেবে প্রথম দিকের প্রশ্নগুলো এরকম দিয়ে। সুতরাং তুমি যে সাবজেক্টে পাকা, ঠিক আছে, বা যেগুলো তোমার মনে হচ্ছে আচ্ছা এগুলো আমি পারবো, সেগুলো তুমি সবার আগে করো। তুমি কখনোই তোমার সিকোয়েন্সকে ফলো করতে যেও না যে এরকম এরকম রয়েছে আমিও এরকম এরকম করি। তুমি যেগুলো পারবে সেগুলো টপার টপ পরপর করে ফেলো ওই 30 মিনিটসে, যেটা আমি বলেছি তোমাকে। এরপরে একটা জিনিস মাথায় রাখবে, যে প্রশ্নগুলো তুমি পেরে গেছো সে প্রশ্নগুলোর পাশে একটা করে রাইট চিহ্ন দিয়ে দাও। সে প্রশ্নগুলোর পাশে একটা করে রাইট চিহ্ন দিয়ে দাও। যে প্রশ্নগুলো তুমি একদমই পারবে না সে প্রশ্নগুলোর পাশে একটা ক্রস চিহ্ন দিয়ে দাও। আর যে প্রশ্নগুলো নিয়ে ডিলেমায় পড়েছো, ভাবছো এটা পড়েছিলাম, আচ্ছা এটা মনে করেও করতে পারছি না, তার পাশে কিছুই দিও না। তাহলে তুমি বুঝতে পারবে এগুলো আমার পুরো সঠিক, এগুলো আমি একদম পারবো না। আর যেগুলোতে কিছুই দাগ নেই তার মানে সেগুলোকে একটু ভাবতে হবে, বেশি সময় নিয়ে সেগুলো করতে হবে। ব্যাস, এই টেকনিকটা জাস্ট একটু মাথায় রেখো, তাহলেই বুঝে যাবে যে পরপর প্রশ্ন না করে নিজে যেগুলো পারছো সেগুলো সবার আগে করে ফেলো। তারপরে সেগুলোতে রাইট চিহ্ন দাও, যেগুলো একদম পারবে না ক্রস, আর যেগুলো পারবে কি পারবে না সেগুলোতে কিছুই দিতে হবে না। ব্যাস হয়ে গেল তোমার অর্ধেক কাজ। এর পরের বিষয়ে যাব, তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই ভাই। প্রতি বছর রেল বিজ্ঞপ্তি বার করছে, এসএসসি বিজ্ঞপ্তি বার করছে। রেলের চাকরি ভাই একটা না একটা নিতেই হবে। যাদের যাদের ভাই এরকম মোটিভ রয়েছে চাকরি আমাকে নিতেই হবে, 2026-এর মধ্যে ইলেকশন রয়েছে, তাদের জন্য ভাই মোক্ষম সুযোগ ইওর স্টাডি অ্যাপে। কোর্স লঞ্চ হয়ে গেছে, তুমি রেলের কোর্স নিয়ে নাও, তুমি এসএসসির কোর্স নিয়ে নাও, তুমি চাইলে রাজ্যের পুলিশের কোর্স নিতে পারো, আমাদের 0 to Pro ফাউন্ডেশন ব্যাচ নিতে পারো, পুলিশের ব্যাচ নিতে পারো। সমস্ত ব্যাচের আমি নাম দিয়ে দিয়েছি, তুমি যে চাকরির জন্য প্রিপারেশন নাও না কেন সব ব্যাচ ইওর স্টাডি অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আরে বাবা, অ্যাপে বাড়ি বসে খুব স্বল্প মূল্যে তুমি পড়াশোনা করতে পারবে, সমস্ত ফেসিলিটি তোমাকে ইওর স্টাডি দেবে। এই ফেসিলিটিগুলো জানতে চাইলে দেখো কল নাম্বার রয়েছে ভাই, এই কল নাম্বারে কল করলে তুমি কিন্তু সব কিছু জানতে পারবে, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করবে। এবারে অনেকেই বলবে ম্যাডাম আপনারা কীরকম পড়ান আমরা বুঝবো কী করে? এই ইওর স্টাডি চ্যানেলেই না প্রতিনিয়ত পড়ানোর ভিডিও যায়, দেখে নাও স্যার ম্যাডামরা কি লেভেলের পড়ায়। তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স অবধি নিয়ে যাওয়ার দায়িত্ব ভাই আমাদের থাকবে। তো যারা যারা এখনও যুক্ত হওনি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও। আচ্ছা চলো, এর পরের এটা আমরা দেখে নেবো। এর পরের ব্যাপারটা কি? দ্য এলিমিনেশন মেথড। এটা হচ্ছে 3 নাম্বার টেকনিক। এই টেকনিকটা কি ম্যাডাম? এই টেকনিকের মধ্যে না আমি অনেকগুলো মেথড রেখেছি যেগুলো এক একটা করে তুমি ফলো করবে, যে প্রশ্নগুলো মনে হচ্ছে পেরেও পারছো না সেগুলোর ক্ষেত্রে। দেখো প্রথমে চলে আসবো আমরা ব্রেন সিগন্যাল মেথডে। ব্রেন সিগন্যাল মেথডটা কি অনেকেই জিজ্ঞাসা করবে। দেখো আমরা যারা যারা পড়াশুনো করি, ঠিক আছে, তারাই তো আন্দাজে উত্তরগুলো করতে পারবো। যারা যারা পড়াশুনো করনি, জীবনে বই ছৌনি, তারা জানবে কি করে ভাই কোথা থেকে কোনটা এসেছে। তারা ভাই এলিমিনেশনই বা করতে পারবে কি করেছে? এটা হবে না, এটা হবে, ঠিক আছে। তার জন্য তো ভাই পড়াশোনারও প্রয়োজন আছে। তো যারা যারা না পড়বে তাদের কথা আর কি বলবো, আর যারা যারা পড়েছো এগুলো কিন্তু তাদের জন্যই। আচ্ছা, ব্রেন সিগন্যাল। তুমি ধরো একটা প্রশ্ন দেখেছো, তোমার ব্রেন দেখে ভাববে এটা না আমি কোথাও একটা দেখেছি কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না,
তুমি সেই ধরনের 3-4টে প্রশ্ন তুমি ছেড়ে দাও, প্রশ্নগুলোকে নিয়ে একটু ভাবার চেষ্টা করো, দেখবে তোমার ব্রেন অটোমেটিকলি খোঁজার চেষ্টা করবে। এরকম না আমার সাথে হয়েছে, মানে আমার বেসিক্যালি এরকম হয়েছে, প্রশ্ন আমি অনেক ভেবেছি, পাচ্ছি না, পরীক্ষা শেষ হয়েছে, হল থেকে যেই বেরিয়েছি আমার মনে পড়েছে। এরকম ঘটনা আমার সাথে 2 থেকে 3 বার ঘটেছে। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা এই যে প্রশ্নগুলো পাবে, ব্রেনকে আগে থেকে সিগন্যাল দিয়ে দাও, দেখবে ঠিক পরীক্ষার শেষ মুহূর্তে গিয়ে তোমার ঠিক মনে পড়বে। আমার শেষে গিয়ে মনে পড়েছে মানে তোমাদেরও পড়বে তা না, এই ব্রেন কিন্তু সিগন্যাল দিয়ে দেবে, আচ্ছা এটা এখানে, এটা ওখানে, এটা এই চ্যাপ্টারে পড়েছিলাম, তাহলে এটা এরকম হতে পারে। এই ব্রেন সিগন্যালটাও কিন্তু তোমাকে 1-2 নম্বর পাওয়াতে পারে। এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এই এক্সট্রা ভ্যালুটাকে দেখবো, কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে তুমি এক্সট্রা ভ্যালু দেখবে এরকম অপশানে থাকে 0, 7, 8, 1, 0, 2, যেগুলো এক্সট্রা রয়েছে। দেখো এই দুটো সিমিলার রয়েছে, আর বাদবাকি 0 আর 102 এটা কি রয়েছে, এটা এক্সট্রা রয়েছে। এই এক্সট্রা বিষয়কে ভাই তুমি কেটে বাদ দিয়ে দাও, 7 আর 8 কে নাও, নিয়ে প্রশ্ন ধরে তুমি কি করবে, তুমি তোমার ম্যাথের ক্ষেত্রে অপশন তুলে বসিয়ে দেখো, অঙ্কটা করে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে। মূলত এক্সট্রা ভ্যালু এক্ষেত্রে কাজ করে। এছাড়া তুমি সিমিলার অপশনও দেখতে পারবে, সিমিলার অপশন আর এক্সট্রা ভ্যালু অনেকটাই একসাথে কাজ করে। সিমিলার অপশন যদি আমি জিওগ্রাফির ক্ষেত্রে বলি, তোমাকে ধরো একটা নদী থেকে প্রশ্ন দিয়েছে, সেখানে তোমাকে আরাবল্লী পাহাড় দিয়ে দিল, তোমাকে হিমালয় পর্বত দিয়ে দিল, ঠিক আছে, এরকম কিছু অপশন তোমাকে দিয়ে দিল, আর নদীর নাম দক্ষিণ ভারতের নদী গোদাবরী আর কৃষ্ণা দিয়ে দিল। তুমি বুঝে গেলে এটা যেহেতু নদী থেকে প্রশ্ন করেছে, পাহাড় দুটো আগেই বাদ হয়ে যাবে, যেই দুটো রয়েছে সিমিলার সেই দুটোর মধ্যে একটা হতে পারে। তো সিমিলার আর মোটামুটি এক্সট্রা ভ্যালু বিষয়টা অনেকটা কাছাকাছি যায়। আচ্ছা, এরপরে মনে রাখবে আরও একটা পয়েন্ট হচ্ছে অপশন বি অ্যান্ড সি। দেখো আমরা পরীক্ষার ক্ষেত্রে অপশন এ, বি, সি, ডি 4টে অপশন পাই। যারা এক্সামিনার হয় না তারা কোনো সময়ই চায় না যে প্রথম উত্তরটা পড়া মাত্রই ছেলে মেয়ে সঠিক করে দিক, ঠিক আছে। আবার এটাও ভাবে তারা, আচ্ছা লাস্টের প্রশ্ন সঠিক উত্তর খুব কম হয়ে থাকে। এটা সায়েন্টিফিক দিকে দেখা গেছে, এক্সামিনার লাস্টের প্রশ্ন আর ফার্স্টের প্রশ্নকে একটু অ্যাভয়েডই করে। তাহলে অপশন বি আর সি এর মধ্যে সঠিক হওয়ার সম্ভাবনা 90% হয়ে থাকে। তাহলে আর বি আর সি এর মধ্যে বিটাই একটু বেশি দেখা গেছে যে সঠিক উত্তর হয়ে থাকে। তো তুমি সেক্ষেত্রে এই রুলসটাকেও ফলো করতে পারো, এই ট্রিক্সটাকেও কাজে লাগাতে পারো। এরপরে কিছু কিছু প্রশ্ন আমরা এরকম দেখি যে প্রশ্নগুলোর নিচে লেখা থাকে সবগুলোই সঠিক, কোনোটাই সঠিক নয়। সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে তুমি দেখবে কোনোটাই নয় এই উত্তর হওয়ার সম্ভাবনা 10% থাকে, আর সবগুলোই সঠিক হওয়ার সম্ভাবনা 90% থাকে। তো তুমি চাইলে চোখ বন্ধ করে সবগুলোই সঠিক এটাকে করতে পারো। এরপরে দেখো, ধরো আরেকটা বিষয় মাথায় রাখবে, ধরো তুমি 1 নাম্বার প্রশ্নের উত্তর পেরেছো, ভালো করে বোঝো। এবার তুমি 3 নাম্বার প্রশ্নের উত্তর পেরেছো, কিন্তু এই 2 নাম্বার প্রশ্নের উত্তরটা তুমি কিছুতেই করতে পারছো না, বড্ড জ্বালাতন। ধরো 1 নাম্বার প্রশ্নের উত্তর হয়েছে বি, আর 3 নাম্বার প্রশ্নের উত্তর হয়েছে সি। তুমি সবসময় এই বি আর সি কে বাদ দিয়ে এ অথবা ডি কে অ্যান্সার করার চেষ্টা করবে, ডিটা বাদ দিয়ে এটাই করার চেষ্টা করবে। এই রুলসটাও কিন্তু খুব বেশিভাবে কাজে লাগে, তো তুমি চাইলে এটাও ফলো করতে পারো। এরপরে দেখো জিকের ক্ষেত্রে কিছু একটা বলি। জিকের ক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে অনেক প্রশ্ন না লেন্দি করে দেয়। এক্সামিনার সঠিক উত্তরকে লেন্দি করে দিল, বাদবাকিগুলো ভাবে যে ওর ওই প্রশ্নের পিছনে খেটেছি তো আর বাদবাকি অপশানে অত খাটবো না। তো লেন্দি বিষয়টা দেখে নিতে পারো, লেন্দি বিষয়টাই সঠিক হওয়ার সম্ভাবনা 70% বেড়ে যায়। আচ্ছা, এবার ইংরাজির কথা বলি। ইংরাজির ক্ষেত্রে দেখবে বানান ভুল, যে অপশানগুলো ভুল তাতে বানান ভুলের সম্ভাবনা বেশি পরিমাণে দেখা যায়, গ্রামাটিক্যাল মিস্টেক দেখা যায়। তো সেগুলোকে তুমি অ্যাভয়েড করতে পারো, সেগুলোকে তুমি বাদ দিতে পারো। আর যেখানে ভুল নেই, বানান ভুল নেই, গ্রামাটিক্যাল মিস্টেক নেই, সেই জায়গাটা হয়ে যায় সঠিক উত্তর। আচ্ছা, এরপরে চলে যাব ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে খুব সুন্দর একটা ব্যাপার থাকে, তুমি অপশানগুলো তুলে তুলে অঙ্ক করে সঠিক উত্তর কিন্তু বসাতে পারো। তো তুমি যদি এই এলিমিনেশন মেথডটার মধ্যে যে পয়েন্টগুলো বললাম
1 2 3 4 5 6 এই 6টা পয়েন্ট কাজে লাগাতে পারো, আমার মনে হয় ওই যে 30 থেকে 40টা প্রশ্ন কিন্তু অনেকটাই তোমার কভার হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু আস্তে 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 অনেকগুলো বিষয় কভার করে ফেলেছি। এরপরে লাস্টের যে বিষয়টা হচ্ছে নেগেটিভ মার্কিং। দেখো ভাই, এখন না সব পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন, যেমন আমাদের প্রাইমারি টেটের পরীক্ষা, সেখানে নয় নেগেটিভ মার্কিং নেই, যেখানে নেই সেখানে তো খুব ভালো, যেখানে আছে সেখানেই তো ভাই সমস্যা। আমরা অনেক জায়গায় দেখি 1/3 নেগেটিভ মার্কিং থাকে, আর অনেক জায়গায় দেখি 1/4 নেগেটিভ মার্কিং থাকে। ব্যাপারটা অনেকেই বুঝতে পারো না, ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখো 1/3 মানে 3টে প্রশ্ন তুমি যদি ভুল করো তাহলে ভাই তোমার 1 নাম্বার কাটা যাচ্ছে। 3টে প্রশ্নর নাম্বার তো কাটা যাচ্ছেই, তার সাথে ভাই আরো 1 নাম্বার যেটা তুমি পেয়েছো সেখানে 1 নাম্বার গেল। এবার 1/4 নেগেটিভ মানে কি, মানে 4টে প্রশ্ন ভুল করো 1 নাম্বার কাটা, মানে 4 নাম্বার তো কাটা যাচ্ছিলই, তার সাথে আরো 1 যুক্ত হবে মানে 5 তোমার কাটা। আর এদিকে 3 নাম্বার যাচ্ছিলই কাটা, 3টে প্রশ্ন ভুল করেছো, 3 তো গেলই, তার সাথে তোমার 1ও চলে গেল। এই প্রসেসেই হয়। এবার আমি বললাম যে 10 থেকে 20টা প্রশ্ন যেটা কেউ পারে না, এক্সামিনার ইচ্ছা করে ওই প্রশ্ন দেয়, সেক্ষেত্রে তুমি কি করবে? দেখো তুমি এতটা প্রশ্ন করে এসেছো, 10টা আর 20টা প্রশ্ন বাদ আছে, বাদ বাকি 80টা প্রশ্ন বা 90টা প্রশ্ন তোমার হয়ে গেছে। তুমি এবার বুঝতে পারছো তোমার পরীক্ষাটা ঠিক কীরকম হয়েছে, বুঝতে পারছো যে আমার কাট অফটা হয়েও যেতে পারে, তুমি নিজে বুঝতে পারছো যে না এটা আমার হওয়ার সম্ভাবনার দিকে বেশি যাচ্ছে। তাহলে আমি একটা ছোট্ট রিস্ক নিতে পারি। আমি নেগেটিভ মার্কিংকে রিস্ক ফ্যাক্টর হিসাবে তোমায় বলতে পারি যে একটু রিস্ক নিয়ে দেখতে পারো। রিস্ক নিলে আমার মনে হয় নাম্বারটা কোনো অংশে বাড়বে, কমবে না। কিভাবে একটু তোমাকে বলি। ধরো কোনো কোনো ক্ষেত্রে আমি ধরলাম তোমার 10টা প্রশ্নই এক্সামিনার খুব হার্ড দিয়েছে, 10টা প্রশ্ন তোমার হার্ড দিয়েছে, ঠিক আছে? তো 10টা প্রশ্ন খুব কঠিন প্রশ্ন। 10টা প্রশ্নের মধ্যে ধরো এটা আমি দিলাম রাইট মানে সঠিক, রং মানে ভুল, ঠিক আছে? 10টা প্রশ্নের মধ্যে তোমার 7টা রাইট হয়েছে, আর তোমার 3টে রং হয়েছে, 3টে ভুল হয়েছে। এবার 7টা প্রশ্ন যেহেতু সঠিক হয়েছে, তুমি ভাই 7-এ তো 7 নাম্বারই পেয়ে গেছো। এই 3টে প্রশ্ন যেই ভুল হয়েছে তোমার নেগেটিভ মার্কিং কত হবে? 3টে প্রশ্ন ভুলের জন্য তোমার 1 নাম্বার নেগেটিভ হবে, মানে 7 থেকে 1 মাইনাস করো ভাই, তুমি 6 নাম্বার এক্সট্রা পেয়ে যাচ্ছ। এটা তো ভাই অনেক। এবার অনেকে বলবে ম্যাডাম আমার না অত ভালো ভাগ্য নাও হতে পারে, এরকম হলো উল্টে গিয়ে আমার যে আমার 7টা প্রশ্ন ভুল হলো, আমার 3টে প্রশ্ন ঠিক হলো, তাহলে আমি কি করব? তাহলে এই যে তোমার 7টা প্রশ্ন ভুল হলো, তাহলে তোমার 3টে প্রশ্ন ঠিক হয়েছে, 3টে প্রশ্নের জন্য তুমি কত পাচ্ছ? 3টে প্রশ্নের জন্য তো তুমি 3ই পাচ্ছ। 7টা প্রশ্ন তোমার ভুল হয়েছে, যদি 1/4 নেগেটিভ হয়, যদি মানে 1/4 মানে 4টে প্রশ্ন ভুল করলে 1 নাম্বার যাচ্ছে কাটা। তো তাহলে দেখো তোমার 7 থেকে 3টে মানে তোমার এখান থেকে মূলত পড়ে থাকছে 1.5 নাম্বার। তো 1.5 নাম্বার ভাই কম না চাকরির ক্ষেত্রে। আর তোমার যদি 1/3 নেগেটিভ থাকে তাহলেও তোমার 2 নাম্বার কাটা যাচ্ছে, ঠিক আছে? তাহলেও তোমার 2 নাম্বার কাটা যাচ্ছে, তোমার পড়ে থাকছে হাফ, মানে মোটামুটি তুমি হাফ বা 1 নাম্বারে এক্সট্রা তুমি পাচ্ছ। তা তোমার তো লাভ আছে, তোমার লাভ আছে। এবার যদি দেখো যে হিউজ হয়ে গেছে ভাই, 20টা 30টা প্রশ্ন এরকম হয়ে গেছে যে তুমি পারছোই না, তাহলে ভাই একটু টলবলো ব্যাপার। তবে এটা সম্পূর্ণ তোমার উপর যে তুমি এই রিস্কটা নিতে চাও কি চাও না। মূলত আমি যে সমস্ত আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলেছি, 10টা প্রশ্নই এরকম হয় যেগুলো খুব টাফ দেয়, হ্যাঁ। আর মোটামুটি বাদবাকি প্রশ্নগুলো যারা একটু পড়াশুনো করে তাদের কাছে সবগুলোই ঠিকঠাক হয়ে যায়, হ্যাঁ। তবে ডিলেমা থাকে একটু, অপশন এলিমিনেশন মেথড এগুলো করেও আমিও ভাই এরকমভাবে করেই অনেক এক্সাম পাস করেছি। তো আমার মনে হয় তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো। আর এই যে 10টা প্রশ্ন, ঠিক আছে, আমার মনে হয় তুক্কা লাগিয়ে আন্দাজে লাগিয়ে চলে আসো, আমার মনে হয়
হয়ে যাবে, পাশ করে যাবে। আবার এরকম হতে পারে যে দেখো তুমি 5টা প্রশ্ন সঠিক করেছো, 5টা প্রশ্ন ভুল করেছো, হতেই পারে 10টা প্রশ্নের মধ্যে 5-এর জন্য তো ভাই তুমি 5ই পেয়ে যাচ্ছ। আর এখানে যে তোমার আরো 5টা ভুল হয়েছে, 5টা ভুল হওয়ার জন্য তোমার ক নাম্বার কাটবে, 1/3 যদি নেগেটিভ মার্কিং হয় তোমার মোটামুটি ওই ধরো 1.5 নাম্বার মতো কাটছে, তোমার 3.5 নাম্বার এখানে থাকছে, মানে 3.5 নাম্বার এক্সট্রা অ্যাড হওয়া মানে বুঝতে পারছো 0.12 এর জন্য বাদ হয়ে যায় মানুষ। তো এই বিষয়টাকেও মাথায় রেখে কাজ করতে পারো। যারা পড়াশুনো করবে তাদের কাছে এই বিষয়টা খুব 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 হেলদি। আরেকটা কথা, আরেকটা পয়েন্ট, যে যত বেশি মক টেস্ট দেবে, সবার লাস্টের যে টিপস সেটা হচ্ছে যে যত বেশি মক টেস্ট দেবে, প্রথমে সিলেবাস কভার করো। সিলেবাস কভার করার পর প্রচুর পরিমাণে মক টেস্ট দাও। দেখো ভাই, একটা অধ্যায়ের উপর বেস করে কত প্রশ্ন হতে পারে, কত ধরনের প্রশ্ন হতে পারে, তার একটা লিমিট থাকে। তো তুমি যদি সেই এক্সামের ধরনগুলো আর সমস্ত প্রশ্নগুলো আয়ত্ত করে যাও না, তাহলে দেখবে তোমার ব্রেনে, তোমার স্কিমায় কিছু না কিছু ডাটা স্টোর হয়েই থাকে, ঠিক তুমি সেখান থেকে না সঠিক উত্তর করে ফেলতে পারবে। তো তুমি যত বেশি মক টেস্ট দেবে, যত বেশি প্র্যাকটিস করবে, তোমার সফল হওয়ার প্রবণতা কিন্তু বাড়বে। সুতরাং কেউ 100তে 100তে 100টা প্রশ্নই সঠিক করতে পারে না, সবাই এই টেকনিক বা এই মেথডই ফলো করে। তুমিও যদি চাও ভালোভাবে সঠিক পদ্ধতিতে, দেখো এক্সামিনারও চায় যে ছাত্রছাত্রীরা হার্ডওয়ার্ক সঙ্গে স্মার্ট ওয়ার্ক করুক। আমরা স্মার্ট ছেলেও চাই আর যারা হার্ডওয়ার্ক করতে পারে তাদেরও চাই, এরকম কম্বিনেশনের ছেলে খোঁজে। তো যারা যারা এই টেকনিকগুলো ফলো করবে তারা স্মার্ট, আর তার সাথে তারা পড়াশোনাও করবে, এই দুই কম্বিনেশন যদি যুক্ত হয়ে যায় তাহলে ভাই কেউ ঠেকাতে পারবে না 2026-এ চাকরি পাওয়া থেকে। তো আজকের ক্লাস এখানেই থাকছে। ট্রিক্সগুলো কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাও, আর প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করবে কিনা। আজকের পর থেকে যারা যারা মক টেস্ট দেবে ভাই, প্রত্যেকে ভাই ও বোনেরা প্রত্যেকে এই রুলস ফলো করে আমাকে জানাও কত নাম্বার এক্সট্রা হয়েছে। কমেন্ট সেকশনে প্রত্যেকের কমেন্ট আমি দেখবো এবং প্রত্যেকের কমেন্টে লাইক দেবো। আজকের ভিডিও এখানে।